ভারতের নির্বাচন নিয়ে এখন যদি বলা যায় টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রি নয়, এখন টক অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে এক্সিট পোল। এক্সিট পোল আগেও হয়েছে ভারতের নির্বাচনে বা অন্যান্য অন্য দেশের নির্বাচনে হয়, কিন্তু এত আওয়াজ এত সাড়া কোনো এক্সিট পোল নিয়ে হয়নি। ভারতীয় জনগণকে বা উৎসুক যারা, রাজনীতিতে উৎসুক যারা, তাদেরকে ব্যস্ত রাখার জন্য এক্সিট পোলকে একটি বড় কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষকরা। এই এক্সিট পোলকে নানাভাবে বিশেষায়িত করছেন বিরোধী জোট। তারা বলছেন জালি, জালি শব্দটা নিয়ে বাংলাদেশের মানুষ পরিচিত আছেন, এবং এই জালির পিছনে অনেক প্রমাণ, অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে আসছে। যত যেই টেলিভিশন চ্যানেলগুলো যেভাবে ফলো করছে, তার পাল্টা অনেক ব্যাখ্যা চলে আসছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। অনেকে ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে এই জালি নিয়ে কাজ করছেন। ধরা যাক পাঞ্জাব, পাঞ্জাবে আসলে যতটি আসন এক্স্যাক্টলি ঠিক যদি বলা যায়, ধরে নেই যদি 19টি আসন থেকে থাকে, এই এক্সিট পোল দেখাচ্ছে, কোনো টেলিভিশন এই এক্সিট পোল দেখাচ্ছে বিজেপি পাচ্ছে 30টি, আর কোনো চ্যানেল হয়তো বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষে, তারা দেখাচ্ছে এখানে 21 বা 22টি। অর্থাৎ যেখানে 19টি সিটই নেই, সেখানে কেউ 22 কেউ 23 একটা প্রতিযোগিতায় নেমে গেছে। এই প্রতিযোগিতা তাদেরকে আখেরে কোনো সুবিধা দিবে এরকম একটি ইঙ্গিত সাধারণ মানুষরা যারা বোঝে না। কিন্তু নির্বাচনটি শুরু হয়েছিল যখন, তখন এক ধরনের একটা ভাইব পাওয়া গিয়েছিল, যে এই ভাইবটাকে বলা হচ্ছে যে খামোশি ইন্ডিয়া। ইন্ডিয়া এবার একটু চুপচাপ আছে। 2014, 2019 এই দুই দফা। 2014-এর প্রেক্ষাপটটি একরকম, তখন সবাই যেই ক্ষমতাসীন দল ছিল বা জোট ছিল, তাদের পাল্টা একটা পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনের হাওয়া প্রকাশ্যে কিন্তু বলেছে এবং বোঝাই গিয়েছিল 2014-তে মোদী সরকার গঠন করবে, মোদী ক্ষমতায় আসবে। এবং 2019-এর ব্যাপারটি ছিল যেটা একেবারে ভূমিধস বিজয় হয়েছে বিজেপি জোটের। সেখানেও একরকমের প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে যেসব প্রমিস তারা করেছে, সেই সময় যেসব কাজ তারা করবে বলে জনগণকে যেই আশা দিয়েছে, সেগুলো পূরণ করার জন্য আরেকবার মোদির আসা দরকার। কিন্তু এবারের অবস্থাটি কি? এবারের অবস্থাটি সাধারণ মানুষ যারা খুব প্রকাশ্যে ভোট নিয়ে কথা বলতে, হই হুল্লোড় করতে পছন্দ করে, তাদের কাছ থেকে তেমন কোনো আওয়াজ শোনা যায়নি। সেই কারণেই শুরুটা হয়েছিল খামোশি ইন্ডিয়া। সেই খামোশি ইন্ডিয়া থেকে আজ 3 তারিখ, কালকেই ভোটের ফলাফল গণনা শুরু হবে। ইন্ডিয়া জোট বলছে যে গণনার শেষ ব্যালটটি পর্যন্ত যেন তারা এই কাউন্টিং এর জায়গা ছেড়ে না যায়। আর অন্যদিকে যে এনডিএ অর্থাৎ মোদি এবং তার সহযোগীদের যে জোট, তারা এক ধরনের খেলায় নেমেছে বলে বিরোধীরা অভিযোগ করছে। সেটি হলো এই এক্সিট পোল। এক্সিট পোলকে মাইন্ড গেম বলছে। এই মাইন্ড গেমের মাধ্যমে তারা নানাভাবে হয়তো চেষ্টা করবে ইস বার 400 পার, এই স্লোগান, এই তাদের যে এক ধরনের দম্ভক্তি যেটা তাদের ভাষায়, সেটাকে তারা নানাভাবে ম্যানেজ করতে, এবং এই এক্সিট পোল দিয়ে জনগণকে একরকম করে তৈরি করে ফেলা যে যেভাবেই হোক জিতুক না কেন, এক্সিট পোল তো তাই বলেছে। এক্সিট পোল কখনো সত্যি হয়েছে, কখনো কাছাকাছি গেছে, আবার এমনও হয়েছে এক্সিট পোলের ধারে কাছেও ফলাফল হয়নি। এবার কি হতে যাচ্ছে? দিল্লির বাঙালি পাড়া যেটাকে বলা হয়, সেটা চিত্তরঞ্জন পার্ক, এবং চারিদিকে বাংলা ভাষাভাষী মানুষ, তারা ভারতীয়, কিন্তু অনেক সময় অনেকের হৃদয়ে বাংলাকে ধারণ করে এখানে বাংলা ভাষায় অনেক নাম, অনেক বাড়ির নাম আমরা দেখেছি। এখানে সংবাদকর্মীরা, বড় বড় সব সাংবাদিক, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী, তারা সকলেই আছেন। ভোটটা তাদের কাছে একটা অন্যরকম একটা ব্যাপার। চায়ের আড্ডায় তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। আজকে ভোট পূর্ববর্তী যেসব প্রেডিকশন থাকে, সেইগুলোর বাইরে আমরা আলোচনা করব এক্সিট পোল নিয়ে। কি বলছে, কি এই এটার পেছনে কাজ করছে, এটার ইকোনমিক্যাল কোনো ইম্প্যাক্ট কি আছে এই এক্সিট পোল বা এই জালি এক্সিট পোল নিয়ে, সেগুলো নিয়ে আমরা কথা বলার জন্য 3 জনকে পেয়েছি আপাতত। গৌতম হোর, উনি ভারতের একজন নামকরা সাংবাদিক, ডয়চে ভেলে ইন্ডিয়ার তিনি প্রতিনিধিত্ব করছেন প্রধান হিসেবে। জয়ন্ত রায়চৌধুরী, তিনি পিটিআই এর সাবেক পূর্ব ভারত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন একটি
অনলাইন পোর্টালের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আশিস ব্যানার্জিকে পেয়েছি, একজন ব্যবসায়ীর কথা শুনতেই হয়। ভোটটা যদি পুরোপুরি ব্যবসা হয়ে থাকে বা ব্যবসা বান্ধব যে জোট এনডিএ, তারা ব্যবসাটিকে নানাভাবে ব্যবসাটি করে নিচ্ছে, ভোটের দিনে করে নিচ্ছে, এক্সিট পোলের নামেও করে নিচ্ছে কিনা সেগুলো নিয়েও আমরা কথা শুনবো। শুরুতে যদি গৌতম হোরের কাছে যাই, এটার পলিটিক্যাল যেই ইম্প্যাক্টটা আমরা গৌতম দার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ভোটটা তো যেমন তেমন হলো, এক্সিট পোল নিয়ে কিন্তু সারা দুনিয়াতে আলোচনা। আমি যেটা আগেই বলেছি, আপনি যেই প্রতিষ্ঠান হেড করেন, নিশ্চয়ই ডয়েচে ভেলে থেকেও চাচ্ছে যে কি হচ্ছে এই এক্সিট পোলে, আপনি সেটার কি মতামত দিচ্ছেন, কেমন মতামত দিচ্ছেন? দেখুন, এক্সিট আর কয়েক ঘন্টা পরেই আসল খবর চলে আসবে। এই সময়, আগামীকাল এই সময় আমরা অনেক কিছু জেনে যাব এবং তারপরে আরেকটু বেলা বাড়তেই পরিষ্কার হয়ে যাবে। তো এক্সিট পোলের যে প্রবণতাটা বেরিয়ে এসছে, সেটা আমাদের কাছে একটুখানি আশ্চর্যের মনে হয়েছে। কারণ আমরা যখন দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, তখন একটা জিনিস পরিষ্কার হয়েছে যে কোনো হাওয়া ছিল না। বিজেপি এবার রাম মন্দির যখন উদ্বোধন হয়, তখন তারা ভেবেছিল রাম মন্দির এই নির্বাচনে একটা বড় ভূমিকা নেবে তাদেরকে জেতানোর ক্ষেত্রে। কিন্তু আমরা পশ্চিম উত্তরপ্রদেশে গেছি, অযোধ্যা গেছি, বারাণসী গেছি, রায়বেরেলি, আমেঠি, লখনৌ, সমস্ত জায়গায় ঘুরেছি, কিন্তু রাম মন্দির দেখে লোকে ভোট দেয়নি। লোকে বলছে যারা হিন্দু তারা বলছে রাম মন্দির হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু এবার আমরা ভোট দিচ্ছি আমাদের সমস্যা নিয়ে, এবং উত্তরপ্রদেশে বিশেষ করে তাদের একটা জাতপাতের অঙ্ক আছে সেই ভিত্তিতে। এবারে অন্য জায়গাগুলোতে যখন আমরা ঘুরছি, তখনও দেখা যাচ্ছে যে কোনো বিশেষ কোনো একটা আবেগের বিষয় সেখানে ছিল না। আপনি 2014 দেখেন ছিল, 2019 ছিল, কিন্তু 2024-এ কোনো আবেগের বিষয় নেই। আবেগের বিষয় একটা কোনো পার্টিকুলার জোট বা দলের প্রতি কি কোনো বিশেষ আবেগ আছে, নাকি একেবারেই কোনো বিশেষ আবেগ কারো পক্ষেই নাই? এটা এখানে মিশ্র মতামত জনগণের। যদি আপনি ভারতবর্ষের ক্ষেত্রে দেখেন, ভারতবর্ষের কয়েকটি দলের নিজস্ব একটা সমর্থক গোষ্ঠী রয়েছে। যেমন বিজেপির নির্দিষ্ট কিছু ভোট আছে যারা বিজেপিতে দেবেই, কংগ্রেসের ক্ষেত্রেও সেরকম রয়েছে বিভিন্ন রাজ্যে, তৃণমূলের আছে পশ্চিমবঙ্গে, যে আঞ্চলিক দলগুলো আছে তাদের প্রত্যেকের একটা ভোট বেস রয়েছে, ভোটের ভিত্তি রয়েছে, তারা সেখানেই ভোট দেবেন। তার বাইরে যারা অনিশ্চিত, যাদের এই ধরনের কোনো কোনো দলের প্রতি আনুগত্য বলা যায় বা ভালোবাসা বলা যায় সেটা নেই, যাদেরকে আমরা আনডিসাইডেড ভোটার্স বলি, তাদের নিয়েই পুরো লড়াইটা, এবং তারাই আবেগের বিষয়ে থাকলে কোনো একটা নির্দিষ্ট দলের দিকে ভোট দেন। না হলে তারা বিভিন্ন সমস্যা, তাদের জাতিগত অবস্থান, তাদের স্থানীয় সমস্যা, তাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে তাদের ভাবনা চিন্তার ভিত্তিতে ভোট দেন। তো এইবার আমার মনে হয়েছে যে সেই বিষয়টাই সামনে এসছে। তার জন্য এক একটা রাজ্যে এক এক ধরনের ফলাফল হতে পারে। বিজেপি অনেকগুলো রাজ্যে তারা বাড়ার জায়গা নেই, রাজস্থানে নেই, গুজরাটে নেই, মধ্যপ্রদেশেও বাড়ার জায়গা খুব কম, উত্তরপ্রদেশে নেই, কর্ণাটকে এখন কংগ্রেসের শাসন, এইসব জায়গা থেকে তাদের ভোট কমতে পারে, বাড়তে পারে না। তো এই অবস্থান যদি আমরা দেখি, তাহলে গতবারের থেকে তাদের বাড়িয়ে নেওয়াটা সেটা একটু আশ্চর্যজনক। দেখুন, এক্সিট পোল বিষয়টা নিয়ে প্রচুর বিতর্ক আছে, সেটা কখনো কখনো একদম ঠিক হয়ে যায়, কখনো কখনো আবার দেখা যায় যে কিছুই হয়নি। কয়েক মাস আগে কয়েকটা বিধানসভা নির্বাচন ছিল, সেখানে এক্সিট পোল যা পূর্বাভাস দিয়েছিল তার একটাও ফলেনি। আমি এক্ষেত্রে আপনাকে একটা বিষয় বলতে পারি, কারণ আর কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরেই ফলাফল এসে যাবে, আমরা বুঝতে পারবো। তার আগে একটা বিষয় যেটা আমাদের এই ঘোরাঘুরি করে, যেটা বিভিন্ন রাজ্যে গিয়ে ভোটের আগের মানুষের সঙ্গে কথা বলে, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে এটা মনে হয়েছে, এবং যেটা দেখেছি, যে এবারে কোনো হাওয়া ছিল না। হাওয়া বলতে বিজেপির একটা আশা ছিল যে রাম মন্দির তাদের এবার এই নির্বাচনে জিতিয়ে দেবে। যেরকম আমরা 2014 সালে দেখেছি, একটা হাওয়া ছিল, একটা আবেগের বিষয় ছিল, সেটা দুর্নীতি, সেটা এই নরেন্দ্র মোদীকে ঘিরে একটা উন্মাদনা ছিল। 2019-এ আমরা দেখেছি পুলওয়ামা পরবর্তী একটা আবেগের বিস্ফোরণ ঘটেছিল ভোটের ইভিএমে। এবারে রাম মন্দির কিন্তু সেটা করতে পারেনি। রাম মন্দির হয়ে যাওয়ার পরে আমরা যখন এই কিছুদিন আগে যখন মানুষের কাছে গেছি, উত্তরপ্রদেশে গেছি, পশ্চিম উত্তরপ্রদেশে ভোটের দিন দেখেছি
যে তারা রাম মন্দির থেকে ভোট দিচ্ছেন না, তারা বলছেন রাম মন্দির হয়েছে ভালো কথা, কিন্তু আমরা এবার আমাদের সমস্যার কথা ভাবছি। আমরা এবার উত্তরপ্রদেশে একটা জাতপাতের অঙ্ক থাকে, তারা সেই দিকের ভাবনায় ভাবছেন, এবং প্রত্যেকে নিজেদের এলাকার সমস্যা, যেটা একদম স্থানীয় হতে পারে, যেটা পুর নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে, সেটাকে তারা লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ মনে করছেন। ফলে কি হয়েছে, এবারে এই যে আবেগের একটা বিষয়, একটা হাওয়া ওঠার বিষয়, সেটা ছিল না। এবারের ভোটটাকে যেটা বলা হচ্ছে অত্যন্ত সাইলেন্ট ভোট, যেখানে মানুষ খুব সোচ্চার হয়নি, যে কোন দিকে যাবেন তার খুব বেশি ইঙ্গিত দেননি। এসব ক্ষেত্রে যেটা হয়, দেখুন, একটা 10 বছর তো একটা দল এখানে রাজত্ব করছে, একটা দলের নেতৃত্বে জোট, বিজেপির নেতৃত্বাধীন জোট, একটা কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই, যেটা অ্যান্টি ইনকামবেন্সি বলে। আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতারও অনেক বছর হয়ে গেল, 2011-র পর থেকে প্রত্যেকটা আঞ্চলিক দলের বিরুদ্ধেও একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, বিজেপির বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি হওয়ার কথা। তো এই বিষয়গুলো যখন এই সাইলেন্ট ভোটে, যখন এই ভোটে কোনো হাওয়া থাকে না, যখন কোনো আবেগের বিষয় থাকে না, তখন সেগুলো প্রধান হয়ে ওঠে। তার প্রতিফলন কতটা পড়বে, একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি পশ্চিমবঙ্গ, আসাম বাদ দিয়ে অন্য রাজ্যগুলোর দিকে দেখি, বিশেষ করে গো বলয়ের রাজ্যগুলো বা হিন্দি বলয়ের রাজ্যগুলো, যেখানে মূলত হিন্দি ভাষাভাষী মানুষ বাস করেন, সেখানে ভোটের হার খুব একটা বেশি হয়নি, 57 থেকে 60, 62 এরকম। মধ্যপ্রদেশে পরের দিকে একটু 68% হয়েছিল। বেশি ভোট হলে বোঝা যায় যে মানুষ কোনো একটা দিকে আবেগের বিস্ফোরণ ঘটিয়ে ভোট দিচ্ছেন। সেটা অ্যান্টি ইনকামবেন্সিতেও হতে পারে, সেটা আবেগের বিষয় নিয়েও হতে পারে। কম ভোট যখন হয়, তখন ডেডিকেটেড ভোটাররা ভোট বেশি দেন। কিন্তু তার মধ্যে এখন যারা মনস্থির করেননি, শেষ মুহূর্তে মনস্থির করেন, তারা কতটা ভোট দিয়েছেন সেটা স্পষ্ট নয়। তার জন্য এই যে ফলাফল, এই বুথ ফেরত সমীক্ষায় যেগুলো বেরিয়ে এসছে, সেটা এবারে কতটা ঠিক হবে সেটা বলা মুশকিল। মানে আমি যেটা দেখেছি, সেখানে মনে হয়েছে যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে একটা ক্ষোভ, বা বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মনে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, বিশেষ করে মূল্যবৃদ্ধি নিয়ে, বিশেষ করে চাকরি নিয়ে মানুষের মনে একটা যথেষ্ট ক্ষোভ। আমি উত্তরপ্রদেশে বারাণসীর ঘাটে একজন, যিনি পণ্ডিত, যিনি পুজো করেন ওখানে, তিনি, তাকে যখন প্রথম প্রশ্ন করা হলো যে আপনি এখানে কে জিতবেন, তিনি বললেন, নরেন্দ্র মোদী তো জিতবেনই। তারপরে একটু থেমে তিনি বললেন, কিন্তু জিনিসের দাম ভীষণ বেড়ে গেছে। এই একই কথা আমি আমেঠিতে শুনেছি, এই একই কথা আসামে শুনেছি, এই একই কথা কাশ্মীরে শুনেছি, এই একই কথা পশ্চিমবঙ্গে শুনেছি। সুতরাং বিভিন্ন জায়গায় জিনিসের দাম বাড়াটা মানুষকে কিন্তু যথেষ্ট বিব্রত অবস্থায় রেখেছে। তো তার প্রতিফলন ঘটবে কিনা, সেইটা দেখে ভোট দেবেন কিনা, সেটা আমরা বুঝতে পারবো আগামীকাল। বিরোধীদের ক্ষেত্রে বিরোধীরা কতটা এগোতে পারবে, তার কংগ্রেস, তারা 50টা আসনও পায়নি পরপর দুটো নির্বাচনে, তারা এগিয়ে কতটা যেতে পারবে, এটা একটা খুব বড় প্রশ্ন। মহারাষ্ট্রের জোট, বিহারের জোট, তারা কতটা এগোতে পারবে, কারণ আপের সঙ্গে যে জোট, সেটা 7টা আসনে দিল্লিতে সীমাবদ্ধ, পাঞ্জাবে তাদের মধ্যে হয়নি, তার সঙ্গে হরিয়ানায় আছে একটা দুটো, গোয়াতে আপ ছেড়ে দিয়েছে, সেইখানে খুব একটা দুটো আসনের ব্যাপার। বড় যে জোট সেটা বিরোধীদের, সেটা বিহার এবং মহারাষ্ট্র, যার দিকে তাকিয়ে আছে, এবং তামিলনাড়ু। আর এছাড়া কংগ্রেস নিজের ক্ষমতায় কর্ণাটক এবং তেলেঙ্গানা রয়েছে। তো কর্ণাটক তেলেঙ্গানাতে কংগ্রেস নিজের ক্ষমতায় কতটা ভালো করবে, এই সমস্ত বিষয়ের উপর অনেকটা নির্ভর করছে। আর বামেদের অবস্থা খুব একটা ভালো নয়, পশ্চিমবঙ্গে তো নয়, কেরালায় তারা কংগ্রেসের সঙ্গে লড়ছে, তারা দেখবে। সুতরাং বাকি যে আসনগুলো, সেই আঞ্চলিক দলগুলো থেকেই তো আসবে। আরজেডি দেবে, দিতে পারে, শিবসেনার, যেটা উদ্ধব ঠাকরে যার নেতৃত্ব দিচ্ছেন, তারা দিতে পারে, বা শরদ পাওয়ার দিতে পারেন। তো এই ধরনের দলগুলো কত, এবং অখিলেশ যাদব, তিনি উত্তরপ্রদেশে কটা আসন নিতে পারেন, তো এই ধরনের দলগুলোর ওপর নির্ভর করছে। তো এই দলগুলো গতবার খুব বিপর্যস্ত অবস্থায় ছিল, এই গত 5 বছরও তারা যে ভয়ঙ্কর কিছু করতে পেরেছে তা নয়, যার জন্যই মোদী এই সুবিধেটা পেয়ে যান, যে ফাঁকা মাঠ, বিরোধীদের মধ্যে যে ধরনের আন্দোলন করা উচিত ছিল হয়নি, যে ধরনের বিষয় তোলার কথা ছিল তারা সেটা তুলতে পারেননি, তাদের বিশ্বাসযোগ্যতা কমে গেছে। তো এই জায়গায় আপনি যদি মোদির জনপ্রিয়তা আর অন্যদের জনপ্রিয়তা দেখেন, সেখানে একটা আসমান জমিন ফারাক রয়েছে।
তো সেইটা বিরোধীরা কাটিয়ে উঠতে পারবেন কিনা, এটা খুব বড় প্রশ্ন। দাদা, আমি আপনাকে পেয়ে আমার এই প্রশ্নটা আমার মনে হয় যে যুদ্ধের মানুষটাকেই করছি, যে ইন্ডিয়ার নির্বাচন এবার খালি ইন্ডিয়ার নির্বাচন নয়, সেটা বিশ্ব নেতৃত্বে ইন্ডিয়াকে একটা অন্য মাত্রা দেবার জন্য, মানে আহ, সেই নেতৃত্বের আসলে লড়াই হচ্ছে। অ্যান্ড এরা এই এনডিএ জোট বা মোদির যে ক্যাম্পেইন, সেখানে বলছে নাও ইন্ডিয়া ইজ ইন গুড হ্যান্ড, এবং সেটা বিশ্বকে ওইভাবে টেক্কা দিচ্ছে। ভারতেই নির্বাচন হোক, সেটা রাশিয়াতেই হোক, বাংলাদেশেই হোক, একটা পশ্চিমা প্রভাব থাকে যেন নাকি যে কোনো দেশের এই লিডারশিপ এত বেশি পপুলার, এত জনসমর্থন না হয়। তো সেই ফ্যাক্টরটাও কি এবার এখানে কাজ করছে? আর আপনি কি মনে করছেন ইন টার্মস অফ ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড নানান রকমের লড়াই যুদ্ধ, সেগুলোর মধ্যে ইকোনমিক যেই কন্ডিশন, তার মধ্যে মোদির হাতে ইন্ডিয়া কে যদি ইজ এন গুড হ্যান্ড, এটা কি ঠিক আছে কিনা? দেখুন, যিনি প্রধানমন্ত্রী হবেন ভারতের মতো দেশে, আমরা যদি জওহরলাল নেহেরু থেকে শুরু করি, প্রত্যেকেরই সারা বিশ্বে যে ভাবমূর্তি ছিল সেটা অসম্ভব ভালো ছিল। জওহরলাল নেহেরুকে আমরা দেখেছি, তারপরে লাল বাহাদুর শাস্ত্রী অল্প সময়ের জন্য ছিলেন, তাকে দেখেছি, ইন্দিরা গান্ধীকে দেখেছি, এমনকি মনমোহন সিং, যাকে সব থেকে দুর্বল প্রধানমন্ত্রী বলা হয় বলে প্রচার করা হয়, তাঁর আমলেও বিশ্বে তাঁর ভাবমূর্তি অত্যন্ত ভালো ছিল। এবং তিনি বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তিনি যেভাবে উদ্যোগী হয়েছিলেন সম্পর্ক ভালো করার জন্য, এমনকি পাকিস্তানের সঙ্গে উদ্যোগী হয়েছিলেন, অন্য সমস্ত বিভিন্ন দেশে ঘুরেছেন। সুতরাং যিনি প্রধানমন্ত্রী থাকুন, তার হাতে ভারত সবসময় বিশ্বের একটা ছবিটা ভালো থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই মোদির ক্ষেত্রে সেটার কোনো পরিবর্তন হয়েছে। এটা তো একটা দেশের বিদেশ নীতি, তো একটা বহমান, সেটা সচরাচর খুব তাড়াতাড়ি বদলায় না। এবার আপনারা দেখেছেন যে আমেরিকাপন্থী নীতি নেওয়ার পরেও রাশিয়ার সঙ্গে এই ইউক্রেন যুদ্ধের সময় সম্পর্ক খুবই ভালো থেকেছে, এবং পশ্চিমা দেশগুলোর চাপের পরেও সেটা পরিবর্তন হয়নি। এটা যদি আগের প্রধানমন্ত্রী থাকতেন, তিনিও ঠিক একইভাবে কাজ করতেন, নরেন্দ্র মোদীও ঠিক একইভাবে কাজ করেছেন, এবং নরেন্দ্র মোদীর পরবর্তীকালে যারা ভারতের প্রধানমন্ত্রী হবেন তারাও ঠিক একইভাবে কাজ করবেন বলে আমার ধারণা। এক্ষেত্রে ভারতের রাজনীতিটা যেভাবে এবং ভারতের বিদেশ নীতিটা যেভাবে আবর্তিত হচ্ছে, তাতে ভারতবর্ষ একটা নির্দিষ্ট রাস্তাতে হাঁটছে, এবং সেই রাস্তায় যদি হাঁটে, এবং ভারত যেহেতু বিশ্বের একটা অন্যতম বড় বাজার, ভারতের প্রতি আকৃষ্ট হচ্ছে কেন পশ্চিমা দেশগুলো? কারণ এই বাজার তারা কোথাও পাবে না। চীনের বাজার সম্পর্কে তাদের কিছুটা মোহভঙ্গ হয়েছে, ভারতের বাজার সম্পর্কে হয়নি। ভারতের মধ্যবিত্ত শ্রেণীর যে ক্ষমতা সেটা এতটাই প্রবল হয়ে গেছে যে তারা সেটাকে ধরতে চান। প্রত্যেকটা দেশ, আমেরিকা বলুন, ইউরোপ বলুন, অন্য দেশগুলোকে বলুন, তারা সবাই ভারতের বাজারটাকে এখন টার্গেট করেছে। সেই দিক থেকে ভারতের শক্তিটা খুব বেশি। সেই জন্যই ভারতের ভারতকে বেশি মূল্য দিচ্ছে বিশ্বের দেশগুলো। সেটা যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি অবশ্যই সেই গুরুত্বটা পাবেন। সেটা এখানে একক মোদি বা এনডিএ সরকারের তেমন কোনো ক্যারিশমা এখানে দেখা যাচ্ছে, খানিকটা ক্যারিশমা। ওই নীতিটাকে চালিয়েছে এবং ভালোভাবে চালিয়েছে বিদেশ নীতির ক্ষেত্রে, কোনো